আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে আজ সন্ধ্যায় 3টি গাড়িতে বিস্ফোরণে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এর আগে জম্মু কাশ্মীর ও হরিয়ানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ফরিদাবাদ থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। বিহার বিধানসভা নির্বাচনে দ্বিতীয় তথা চূড়ান্ত দফায় আগামীকাল 20টি জেলার 122টি আসনে ভোট গ্রহণের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত ও অ্যাঙ্গোলার মধ্যে এবছর কূটনৈতিক সম্পর্কের 40 বছর পূর্তি হচ্ছে। এই প্রেক্ষাপটে তার সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি আজ অ্যাঙ্গোলার জাতীয় সংসদে ভাষণ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুদিনের ভুটান সফর আগামীকাল শুরু হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, যুব সমাজ ও পিছিয়ে পড়া শ্রেণীর ক্ষমতায়নে শহরাঞ্চলীয় সমবায় ব্যাংকগুলির এগিয়ে আসা উচিত। বাংলাদেশে 13 নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচির আগে গত 24 ঘণ্টায় পুলিশ কমপক্ষে 34 জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। ভারতের আনিশ ভানওয়ালা মিশরের কায়রোতে পুরুষদের 25 মিটার র্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টে আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে রূপো জিতেছেন। আসছে বিস্তারিত খবরে। দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে আজ সন্ধ্যে 7টা নাগাদ 3টি গাড়িতে আগুন লেগে যাওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এর আগে 1 নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে বিস্ফোরণ হতে পারে বলে একটি ফোন কল আসে দিল্লির দমকল বিভাগের কাছে। তারপরই দাঁড়িয়ে থাকা 3-4টি গাড়িতে পরপর বিস্ফোরণ ঘটে বলে খবর। ইতিমধ্যেই পুলিশ, ডগ স্কোয়াড ও ফরেন্সিক দল ঘটনাস্থলে পাঠিয়েছে। বেশ কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া যাচ্ছে। বিস্তারিত এখনও পাওয়া যায়নি। জম্মু কাশ্মীর ও হরিয়ানা পুলিশের এক যৌথ দল এর আগে ফরিদাবাদ থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক অস্ত্রশস্ত্র উদ্ধার করে বড় সাফল্য লাভ করে। ফরিদাবাদের পুলিশের কমিশনার সতীন্দর কুমার ফরিদাবাদের পুলিশ কমিশনার সতীন্দর কুমার গুপ্তা জানিয়েছেন, তল্লাশি অভিযান চলেছে। মুজাম্মিল হক নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, একটি অ্যাসল্ট রাইফেল, তাজা কার্তুজ, 360 কেজি বিস্ফোরক সহ বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। অন্যদিকে উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে একজন কাশ্মীরি ডাক্তারকে জৈশে মোহাম্মদের সমর্থনে পোস্টার লাগানোর সময় গ্রেপ্তার করা হয়েছে। সেই সূত্র ধরে এই তল্লাশি অভিযান ও অস্ত্রশস্ত্র উদ্ধার। বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় শেষ পর্যায়ে আগামীকাল 20টি জেলার 122টি আসনে ভোট গ্রহণ। এর জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। ভোট গ্রহণ শুরু হবে সকাল 7টায়, চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। তবে নিরাপত্তার কারণে চৈনপুর, গোবিন্দপুর, রাজৌলি, জামুই, সিকান্দ্রা, চাকাই ও ঝাঝায় ভোট গ্রহণ চলবে বিকেল 5টা পর্যন্ত। গয়া, ঔরঙ্গাবাদ, বাঁকা ও রোহতাস জেলার কয়েকটি কেন্দ্রেও বিকেল 5টা পর্যন্ত ভোট নেওয়া হবে। 3,70,00,000-এরও বেশি ভোটদাতা এই দফায় 1,302 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন। এদের মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা 134। রাজ্য পুলিশের মহানির্দেশক বিনয় কুমার জানিয়েছেন, অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ সুনিশ্চিত করতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নেপাল সীমান্ত, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডে আন্তঃরাজ্য সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। ভোট গ্রহণ না হওয়া পর্যন্ত মধুবনী জেলার জয়নগর থেকে নেপালের জনকপুর পর্যন্ত ভারত নেপাল সীমান্তবর্তী মৈত্রী এক্সপ্রেস চলাচল বন্ধ থাকবে। ভোট গ্রহণ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য 45,000-এরও বেশি ভোট কেন্দ্র খোলা হয়েছে। ভোট গ্রহণ প্রক্রিয়ার ওপর নজরদারির জন্য সবকটি ভোট কেন্দ্রেই থাকছে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা। একই সঙ্গে আগামীকাল 7 রাজ্যের 8টি বিধানসভা আসনের উপনির্বাচনেও ভোট নেওয়া হবে। এগুলি হল জম্মু কাশ্মীরের বদগাঁও, নগরোটা, রাজস্থানের হান্টা, ঝাড়খণ্ডের ঘাটশিলা, তেলেঙ্গানার জুবিলি হিলস, পাঞ্জাবের তরণ, মিজোরামের ডাম্পা এবং ওড়িশার নুয়াপাড়া বিধানসভা কেন্দ্র। সবকটি আসনেই ভোট গণনা বিহার বিধানসভার সঙ্গেই 14 নভেম্বর। বিজেপি ও জাতীয় গণতান্ত্রিক জোট মিলে বিহার বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়লাভ করবে বলে বিজেপি আত্মপ্রকাশ করেছে। আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিজেপি মুখপাত্র রবিশঙ্কর প্রসাদ বলেছেন, বিরোধীরা ইতিমধ্যেই নির্বাচনে তাদের পরাজয় মেনে নিয়েছে এবং অজুহাত খুঁজছে। রাজ্যে অগ্রগতির কথা তুলে ধরে শ্রী প্রসাদ দাবি করেন, বিহারে ইতিমধ্যে ইথানল তৈরির 17টি প্রকল্প শুরু হয়েছে। তিনি আরও উল্লেখ করেছেন, রাজ্যে বস্ত্রশিল্পের বিকাশ হচ্ছে এবং এই ক্ষেত্রে কয়েকটি কোম্পানি বিনিয়োগ করছে। এই অগ্রগতি এনডিএ সরকারের অধীনে আইন শৃঙ্খলার উন্নতিকেই সূচিত করে বলে শ্রী প্রসাদ জানিয়েছেন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর নিয়ে আগামী 12 নভেম্বর প্রচারিত হবে একটি বিশেষ আলোচনা। এতে অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী। তার সঙ্গে কথা বলেছেন সন্দীপন দাশগুপ্ত। অনুষ্ঠানটি শোনা যাবে রাত 9:30 থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং ডিটিএইচ পরিষেবায়।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, যুব সমাজ ও পিছিয়ে পড়া শ্রেণীর ক্ষমতায়নে শহরাঞ্চলীয় সমবায় ব্যাংকগুলির এগিয়ে আসা উচিত। তিনি আজ নতুন দিল্লিতে শহরাঞ্চলের সমবায় ঋণ ক্ষেত্র সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন সমবায় কুম্ভ 2025-এর উদ্বোধন করে বলেন, শহরাঞ্চলের সমবায় ব্যাংক ও ঋণ প্রদানকারী সংস্থাগুলির জাতীয় ফেডারেশন ন্যাফকাব এবং অন্য সংস্থাগুলির উচিত সমবায় ব্যাংকগুলির অর্থনৈতিক পরিকাঠামোর উন্নয়নে নীতি নির্দেশিকা জারি করা। এর লক্ষ্য হবে সমবায় প্রতিষ্ঠানগুলিকে আরো শক্তিশালী করা। मुझे बहुत आनंद है कि विगत 3-4 सालों में एक नए उत्साह के साथ इस देश का अर्बन कोऑपरेटिव बैंक का सेक्टर और कोऑपरेटिव क्रेडिट सोसाइटी का सेक्टर नए उत्साह के साथ, नए जोम के साथ आगे बढ़ने का सोच भी रहा है, उस पर कदम भी उठा रहा है और सफलतापूर्वक अपने लक्ष्यों को अचीव भी कर रहा है। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লির ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অত্যাধুনিক সুবিধে সম্পন্ন ডিফেন্স পাবলিক সেক্টর আন্ডারটেকিং ডিপিএসইউ ভবনের উদ্বোধন করেন। প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন সংক্রান্ত দপ্তরের অধীনে সবকটি প্রতিরক্ষা ইউনিটের মধ্যে সমন্বয় সাধন, নতুন উদ্ভাবন ও পারস্পরিক সহযোগিতার কেন্দ্র হিসেবে ভবনটি নির্মাণ করা হয়েছে। কেন্দ্রীয় বাজেটের সম্ভাব্য সংস্থান নিয়ে কথা বলতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ নতুন দিল্লিতে অগ্রণী অর্থনীতিবিদদের সঙ্গে আলোচনা শুরু করেছেন। বৈঠকে অর্থমন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক দপ্তরের সচিব, সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা এবং অর্থনীতি বিষয়ক বিভাগের বরিষ্ঠ আধিকারিকরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত ও অ্যাঙ্গোলার মধ্যে এবছর কূটনৈতিক সম্পর্কের 40 বছর পূর্তি হচ্ছে। পাশাপাশি অ্যাঙ্গোলার স্বাধীনতা লাভেরও এটি সুবর্ণ জয়ন্তী বর্ষ। সেই প্রেক্ষাপটে তাঁর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। রাষ্ট্রপতি আজ লুয়ান্ডায় অ্যাঙ্গোলার জাতীয় সংসদে ভাষণ দিয়ে বলেন, এখানে বক্তব্য রাখতে পেরে তিনি গর্বিত। এই প্রসঙ্গে অ্যাঙ্গোলার স্বাধীনতা আন্দোলন ও শান্তি থেকে গণতন্ত্রের পথে এগিয়ে চলার অনুপ্রেরণাদায়ক যাত্রারও উল্লেখ করেন তিনি। ভারত ও অ্যাঙ্গোলা পরস্পরের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে বলেও রাষ্ট্রপতি আশা প্রকাশ করেছেন। ये वर्ष भारत और अंगोला के बीच राजनयिक संबंधों की स्थापना की 40वीं वर्षगांठ है। साथ ही अंगोला अपनी स्वतंत्रता की स्वर्ण जयंती मना रहा है। ये दोनों ऐतिहासिक अवसर हमारे द्विपक्षीय संबंधों को और अधिक गहराई और विस्तार देने की प्रेरणा देते हैं। मैं आप सभी को स्वतंत्रता की 50वीं वर्षगांठ पर 140 करोड़ भारतीयों की ओर से हार्दिक बधाई देती हूँ। উল্লেখ্য, অ্যাঙ্গোলা ও বতসোয়ানা আফ্রিকার এই দুটি দেশ সফরে রাষ্ট্রপতি শনিবার লুয়ান্ডায় পৌঁছন। সফরের দ্বিতীয় পর্যায়ে তিনি যাবেন বতসোয়ানায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুদিনের ভুটান সফর আগামীকাল শুরু হচ্ছে। ভারত ও ভুটানের মধ্যে বন্ধুত্বের বিশেষ সম্পর্ক ও সহযোগিতা আরও সম্প্রসারিত করার লক্ষ্যে দুদেশের মধ্যে উচ্চ পর্যায়ের আদান প্রদানের জন্য এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সফরকালে শ্রী মোদী এবং ভুটানের রাজা জিগমে খেসান নামগিয়াল ওয়াংচুক যৌথভাবে 1020 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন জলবিদ্যুৎ প্রকল্প পুনাত সাংচুর দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করবেন। ভারত ও ভুটান যৌথভাবে প্রকল্পটি রূপায়ণ করেছে। ভুটানের চতুর্থ রাজা জিগবে সিংহে ওয়াংচুকের 70তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গেও তার সাক্ষাতের কথা। শ্রী মোদী থিম্পুতে বিশ্ব শান্তি প্রার্থনা উৎসবেও যোগ দেবেন। তাশি ছোডংজংয়ে ভগবান বুদ্ধের পবিত্র দেহাবশেষেও তিনি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। ভুটানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ আর্য জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সফর এমন এক সময় হচ্ছে যখন থিম্পুতে বিশ্ব শান্তি প্রার্থনা উৎসব হচ্ছে। প্রধানমন্ত্রীর এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলে তিনি আশা প্রকাশ করেন। भूटान एक तरह से भारत का सबसे नज़दीकी दोस्त है। हमारे रिश्ते बहुत प्रगाढ़ हैं। भूटान ने जब पहली बार डिप्लोमेटिक रिलेशंस किसी देश के साथ स्थापित किए थे तो वो भारत पहला देश था 1968 में, और तब से कुल मिला के पिछले 50, 55, 57 वर्षों में रिश्ते समय के साथ साथ गहरे हुए हैं। इसके कई बिंदु हैं। दोनों देशों के बड़े नेताओं में बहुत फ्रीक्वेंट एक्सचेंजेस होते हैं। 5 বছর বন্ধ থাকার পর ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা আবার শুরু হয়েছে। সাংহাইতে ভারতের কনসাল জেনারেল প্রতীক মাথুর আজ নতুন দিল্লি থেকে যাওয়া যাত্রীদের প্রথম দলটিকে স্বাগত জানান। উল্লেখ্য, কোভিড-19 মহামারী এবং কূটনৈতিক উত্তেজনার কারণে 2020 সালের গোড়ার দিক থেকে ভারত ও চীনের মধ্যে বিমান চলাচল বন্ধ ছিল।
বাংলাদেশে 13ই নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচির আগে গত 24 ঘণ্টায় পুলিশ কমপক্ষে 34 জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। এক গোয়েন্দা আধিকারিক জানিয়েছেন, এই আন্দোলনের জেরে দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে এমন খবর পাওয়ার পরই পুলিশ রাতভর তল্লাশি চালিয়ে ঢাকার বিভিন্ন এলাকা থেকে এদের গ্রেপ্তার করে। ভারতের আনিশ ভানওয়ালা মিশরের কায়রোয় পুরুষদের 25 মিটার র্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টে আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে রূপো জিতেছেন। প্রথম ভারতীয় হিসেবে ব্যক্তিগত বিভাগে পদক জিতে নজির তৈরি করলেন তিনি। খবর পড়া আপাতত এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে বিস্ফোরণের প্রেক্ষিতে কলকাতা সহ রাজ্যের সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় বৈধ ভোটারদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই বলে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের শিবির থেকে এসআইআর ফরম পূরণ না করার আর্জি জানিয়েছে বিজেপি। বন্দে মাতরমের 150 বছর পূর্তি উদযাপনে রাজভবনের উদ্যোগে আজ একাধিক কর্মসূচির আয়োজন করা হয়। রাজ্যে ডেঙ্গু সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হওয়ায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। আসি বিস্তারিত খবরে। দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে সন্ধে 7টা নাগাদ 3টি গাড়িতে বিস্ফোরণ হওয়ায় দেশজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এদিকে দিল্লির বিস্ফোরণের প্রেক্ষিতে কলকাতাতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা আঁটোসাঁটো করা হচ্ছে। মেট্রো স্টেশনের গেটগুলিতে তল্লাশি জোরদার করা হচ্ছে। শহরে ঢোকা বেরোনোর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নাকা তল্লাশি ছাড়াও নজরদারি বাড়ানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে সারা রাজ্য জুড়ে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর এর ক্ষেত্রে প্রতিটি রাজনৈতিক দল সর্বতোভাবে সাহায্য করছে বলে পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন। আকাশবাণীর সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে শ্রী নিয়োগী বলেন, এসআইআরকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মুখ্য নির্বাচনী আধিকারিক সবকটি স্বীকৃত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছেন এবং প্রত্যেকেই সব রকমভাবে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রসঙ্গে তিনি জানান, যারা বৈধ ভোটার তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এই প্রক্রিয়া চালানো হচ্ছে কেবলমাত্র অবৈধ ভোটার এবং যারা অন্যত্র চলে গেছেন কিংবা মৃত তাদের নাম বাদ দেওয়ার জন্য। প্রতিটি স্বীকৃত রাজনৈতিক দল কিন্তু সর্বতোভাবে সহযোগিতা করছেন। এখনো অবধি কোনো অসহযোগিতা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু পাওয়া যায়নি। আমরা নিশ্চিত যে আগামী দিনেও তারা সহযোগিতা করবেন। এবং এটা বলে রাখা ভালো যে গণতন্ত্রের মূল স্তম্ভগুলির মধ্যে একটি হচ্ছে রাজনৈতিক দল। তাদের ছাড়া কিন্তু গণতন্ত্র সম্ভব নয়। তারা অসহযোগিতা করলে কিন্তু কোনো রকম গণতন্ত্রের কোনো রকম কাজই করা অসম্ভব। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর নিয়ে আগামী 12ই নভেম্বর প্রচারিত হবে একটি বিশেষ আলোচনা। অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী। তাঁর সঙ্গে কথা বলেছেন সন্দীপন দাশগুপ্ত। অনুষ্ঠানটি শোনা যাবে রাত 9:30 থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ পরিষেবায়। তৃণমূল কংগ্রেসের শিবির থেকে এসআইআর ফর্ম পূরণ না করানোর আর্জি জানিয়েছে বিজেপি। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, শাসক দলের শিবিরে আবেদনপত্র ভুলভাবে পূরণ করা হচ্ছে। এর ফলে তা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রাজ্যে সম্প্রতি কয়েকটি মৃত্যু প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, পরিকল্পিতভাবে এই ঘটনাগুলির জন্য এসআইআরকে দায়ী করছে তৃণমূল কংগ্রেস। সংশোধিত নাগরিকত্ব আইনের আওতায় প্রতিবেশী কয়েকটি দেশ থেকে আসা সংখ্যালঘু হিন্দুদের নাম এসআইআর এর মাধ্যমে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। আদালত তা খারিজ করে দিয়ে বলেছে, জনস্বার্থ মামলার মাধ্যমে এই বিষয়টির নিষ্পত্তি হওয়া সম্ভব নয়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি চৈতালি চ্যাটার্জি দাসের ডিভিশন বেঞ্চ মামলা খারিজের পাশাপাশি এও জানিয়েছে, 2014 সালের 31শে ডিসেম্বরের আগে সংশ্লিষ্ট মামলাকারীরা ভারতে এসেছিলেন কিনা বা স্বরাষ্ট্র মন্ত্রক তাদের নাগরিকত্বের আবেদন বাতিল করেছে কিনা সেই মর্মে কোনো প্রমাণপত্র দেওয়া হয়নি। ফলে পদ্ধতিগত কারণে এই আবেদনের নিষ্পত্তি হাইকোর্টের পক্ষে করা সম্ভব নয় বলেও জানিয়েছে বেঞ্চ।
প্রতিবেশী কয়েকটি দেশ থেকে আসা উদ্বাস্তু, মতুয়া এবং শরণার্থীরা ভোটার, আধার বা রেশন কার্ড থাকলেই দেশের নাগরিকত্ব পাবেন না। এজন্য সংশোধিত নাগরিকত্ব আইনে নিয়ম মাফিক আবেদন করতে হবে বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বিভিন্ন সংশোধনীর ফলে সিএএ আইনকে ঘিরে বহু জটিলতা সৃষ্টি হয়েছিল। তবে 2019 সালে নরেন্দ্র মোদী সরকার পূর্বের সব সিদ্ধান্তকে সংশোধন করে সার্বিকভাবে সংশোধিত নাগরিকত্ব আইন প্রণয়ন করেন। এর ফলে উদ্বাস্তুরা অতি সহজেই নাগরিক হতে পারবেন। আমি বিশেষ করে উদ্বাস্তু সমাজ, মতুয়া সমাজ এবং ওপার বাংলা থেকে আগত সকলকে সিএ অ্যাপ্লিকেশন করার জন্য আমি আবেদন করব, যাতে তারা ভারতবর্ষের সিটিজেনশিপ পায়। এই যে যারা বলছে যে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড থাকলে সিটিজেন, আমি এটা মনে করি যে এইগুলো সব একটা মার্কেট গরম করা বা রাজনৈতিক প্রোপাগান্ডা তৈরি করা ছাড়া আর কিছু নয়। 100 দিনের কাজ প্রকল্পে কলকাতা হাইকোর্ট কেন্দ্রকে কাজ শুরু করার নির্দেশ দেওয়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সন্তোষ প্রকাশ করেছেন। দ্রুত এই কাজ শুরু করার দাবিও জানান তিনি। গত মাসে উত্তরবঙ্গে প্রবল দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতির পর সেখানকার বর্তমান অবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী আজ শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। তিনি অভিযোগ করেন, বিপর্যয় মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য মেলেনি। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, বিপর্যয় মোকাবিলার টাকা নিয়ে মুখ্যমন্ত্রী রাজনীতি করছেন। সরকারের হাত পা নাড়ার কোনো জায়গা নেই। অর্থনৈতিকভাবে একেবারে যাকে বলা যায় হ্যান্ড টু মাউথ অবস্থা হয়ে গেছে। তাই এই জাগলারি এবং 2 নম্বরিটাই সরকার করছে, কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা নিয়ে মুখ্যমন্ত্রীর রাজনীতি আমরা করতে দেব না। বন্দে মাতারামের 150 বছর পূর্তি উদযাপনে রাজভবনের উদ্যোগে আজ একাধিক কর্মসূচির আয়োজন করা হয়। ভারতীয় জাদুঘর থেকে রাজভবন পর্যন্ত একটি বন্দে মাতারাম মার্চ পদযাত্রার নেতৃত্ব দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কলকাতার বিভিন্ন স্কুলের পড়ুয়া ও বিশিষ্টজনেরা ওই পদযাত্রায় পা মেলান। এরপর রাজভবনে বন্দে মাতারাম স্পিরিট অব দ্য নেশন শীর্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে রাজভবন প্রাঙ্গণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের পড়ুয়া ও সংস্কৃতি কর্মীরা নিজেদের উপস্থাপনার মাধ্যমে জাতীয় স্তোত্রের প্রতি সম্মান জ্ঞাপন করেন। নিজের ভাষণে ডক্টর সিভি আনন্দ বোস বলেন, কলম তরবারির থেকেও শক্তিশালী, এই গানই তার প্রমাণ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম কেবল একটি গান নয়, একটি বিপ্লবের আহ্বান, যা লক্ষ লক্ষ ভারতবাসীর মনে স্বাধীনতার আগুন জ্বেলে দিয়েছিল। উৎসবের রেশ কাটতেই রাজ্যে ডেঙ্গু সংক্রমণের ঊর্ধ্বমুখী হার উদ্বেগজনক হয়ে উঠেছে। স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী অক্টোবরের শেষ 2 সপ্তাহে নতুন করে 1632 জনের শরীরে ডেঙ্গু ভাইরাসের অস্তিত্ব মিলেছে। গোটা অক্টোবর মাসে আক্রান্ত হয়েছেন প্রায় 3200 জন। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ডেঙ্গু সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে উত্তর 24 পরগনা জেলা। সেখানে আক্রান্ত 2326 জন। তারপরেই রয়েছে মুর্শিদাবাদ। ওই জেলাতেও আক্রান্তের সংখ্যা 2000 ছাড়িয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় 3 বছরের বেশি সময় বন্দী থাকার পর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি ঘটতে চলেছে। সিবিআই এর বিশেষ আদালতের বিচারক এই নির্দেশ দিয়েছেন। আদালতের নথি মুখ্য বিচার বিভাগীয় আধিকারিকের কাছে পৌঁছানোর পরই তার জেল মুক্তি হতে পারে। উল্লেখ্য, 2022 সালে 23 জুলাই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কোটি কোটি টাকায় চাকরি বিক্রির অভিযোগে ইডি তাকে গ্রেপ্তার করে। সেই মামলায় আগেই শীর্ষ আদালতে জামিন পেয়েছিলেন তিনি। তবে সিবিআই এর মামলা চলতে থাকায় তিনি ছাড়া পাননি। 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কার্ড জাল করার অভিযোগ উঠেছে। উৎসবের ডিরেক্টর শর্মিষ্ঠা ব্যানার্জি জানিয়েছেন, উৎসবের প্রথম 2 দিনেই 357টি জাল কার্ড উদ্ধার করার পর বিষয়টি পুলিশকে জানানো হয়। আজ জরুরি ভিত্তিতে সাংবাদিক বৈঠক করে উৎসব কর্তৃপক্ষ। সেখানে কোঅর্ডিনেটর প্রদীপ কুমার সরকার প্রতিদিন আগত দর্শকদের কোনো রকম জালিয়াতির প্ররোচনায় পা না দেওয়ার অনুরোধ জানান। কে কোন উদ্দেশ্যে এরকম ঘটনা ঘটাচ্ছে সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেন শর্মিষ্ঠা ব্যানার্জি। প্রচুর স্পেসিমেন মানে আমাদের হাতে প্রচুর জমা পড়ছে প্রতিদিন এই ভুয়ো কার্ডগুলো। এখন কে কি উদ্দেশ্যে কেন এই ভুয়ো কার্ড জাল করছেন বা লোকের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন, তাদের উদ্দেশ্য কি সেটা তো আমরা বুঝতে পারছি না। আমরা পুলিশও জানিয়েছি যাতে তারা আরো এখানে সক্রিয়ভাবে দেখেন, কারণ প্রচুর মানুষ যেহেতু রয়েছে, তো সেখানে এরকম জাল কার্ড আমরা প্রচুর পাচ্ছি।
এদিকে আজ কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সিনেমার ভবিষ্যৎ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে বক্তা বিশিষ্ট পরিচালক অশোক বিশ্বনাথন বলেন, নতুন টেকনোলজিকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। রাজ্য জুড়ে শীতের আমেজ অনুভূত হলেও উত্তরবঙ্গের 5 জেলায় সর্বনিম্ন তাপমাত্রা এখনও স্বাভাবিকের ওপরে। তবে দক্ষিণবঙ্গের সর্বত্রই, বিশেষ করে পশ্চিমী জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম। গতকালের মতো আজও আলিপুরের সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা দুটোই ছিল স্বাভাবিকের চেয়ে প্রায় 2 ডিগ্রি কম। আগামী কয়েকদিনে তাপমাত্রার বিশেষ কোনো তারতম্য হবে না। বিশ্বকাপ জয়ী রিচা ঘোষের কৃতিত্বকে স্বীকৃতি জানাতে শিলিগুড়িতে ক্রিকেট স্টেডিয়াম গড়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। উত্তরবঙ্গে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ একথা ঘোষণা করেন। সুরাটে রঞ্জি ট্রফি ক্রিকেটের ম্যাচে রেলওয়েজের বিরুদ্ধে বাংলা প্রথম ইনিংসে এগিয়ে গেছে। আজ তৃতীয় দিনের রেলের প্রথম ইনিংস 222 রানে শেষ হয়ে যায়। এরপর বাংলা রেলকে ফলো অন করালে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রেলওয়েজ 5 উইকেটে 90 রান করেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে বিস্ফোরণের প্রেক্ষিতে কলকাতা সহ রাজ্যের সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বৈধ ভোটারদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই বলে নির্বাচন কমিশন জানিয়েছে। বন্দে মাতরমের 150 বছর পূর্তি উদযাপনে রাজভবনের উদ্যোগে আজ একাধিক কর্মসূচির আয়োজন করা হয়।